আবার আপনাদের কাছে ফিরে এলাম। নমস্কার, দীপঙ্কর ফাসনবিশ। আজকে একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছি। আম, আমরা যখন পড়াশোনা নিয়ে কথা বলি, তখন সবসময় আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে কিরকম ক্যারিয়ার প্রসপেক্ট আমাদের সামনে আছে, মানে কোন সাবজেক্টে কি ক্যারিয়ার হতে পারে। তো কিছু ধরনের যেমন সাবজেক্ট আছে যেটা আম, আম, পড়লে একটা ক্যারিয়ারটা মোটামুটি স্পষ্টভাবে জানা যায়। যেমন ধরুন, কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে সে তাহলে ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তারি পড়লে ডাক্তার হবে, চার্টার অ্যাকাউন্টেন্সি করলে চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, কেউ যদি সেনাবাহিনীতে যায় তাহলে সে সৈনিক হবে। কিন্তু অনেক আহ, বিষয় আছে যেখানে আহ, বিষয়টা আমরা যখন বিশেষভাবে যখন স্নাতক স্তরে বা গ্রাজুয়েশন লেভেলে পড়ি, আমাদের কাছে কিন্তু এই বিষয়টা খুব একটা ক্লিয়ার নয়, পরিষ্কার নয় যে আমরা এইটা নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে আমরা কি করতে পারি। আহ, এটা বিশেষভাবে দেখা যায় যখন আমরা কোনো আর্টস সাবজেক্টে বা সায়েন্স সাবজেক্টে স্নাতক স্তরে পড়াশোনা করি। যে আমরা তো জানি যে স্নাতক বা গ্রাজুয়েশন লেভেলে মোটামুটি তিনটে ভাগ আছে। একটা হচ্ছে বিকম, আরেকটা হচ্ছে বিএ, আর একটা হচ্ছে বিএসসি। বিকম যারা পড়ে তারা মোটামুটি ভাবে দেখা যায় পরবর্তীকালে এমকম করে, তারপরে তারা হয়তো কস্ট অ্যাকাউন্টিং বা চার্টার্ড অ্যাকাউন্টিং বা কোম্পানি সেক্রেটারিশিপ এসব না করলেও তারা একটা অ্যাকাউন্টিং এর দিকে চলে যায়, তাই না? এবং বিভিন্ন হয়তো তারা নিজেদের ফার্ম খোলে, নিজেদের কোম্পানি খোলে বা কোনো একটা কোম্পানির হয়ে কাজ করে। কিন্তু যদি কেউ এই আর্টস বা সায়েন্সে গ্রাজুয়েশন করে, ব্যাচেলার্স ডিগ্রি করে, তারপরে তারা কি করবে সেটা কিন্তু আমাদের কাছে বিশেষভাবে পরিষ্কার নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি ম্যাথস ফিজিক্স পড়ি তাহলে ফিজিক্স এর একজন একজন টিচার হতে পারি। যদি আমি ম্যাথমেটিক্স পড়ি তাহলে ম্যাথস এর একজন টিচার হতে পারি। যদি আমি ইতিহাস পড়ি তাহলে ইতিহাসের একজন টিচার বা একজন শিক্ষক হতে পারি। সেটা তো মোটামুটি আমরা জানতেই যেটা জানি। যেমন সে তার জন্য যারা হয়তো কলেজে বা স্কুলে বা উচ্চ ইউনো প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে পড়াতে পারি। কিন্তু কি আমরা ইতিহাস পড়ার পর গবেষক হতে পারি? কি আমরা কি ম্যাথমেটিক্স করার পর আমরা কি অ্যাস্ট্রোনট হতে পারি, তাই না? আমরা কি বাংলা বা ইংরাজিতে পড়াশোনা করবার পর ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট হতে পারি? এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাদের কাছে খুব একটা ক্ল্যারিটি বা এই সম্ভাবনাগুলো কিন্তু অনেক সময় আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। সেই জন্য আমি ভাবলাম যে বেশ কিছু কমন যে সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমি একটা সিরিজ করব এবং দেখব যে এই সব বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করেছে গ্রাজুয়েশন লেভেলে তারা পরবর্তীকালে কি করেছে। তো প্রথমে যেটা আমি দেখবার চেষ্টা করছি সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। ইতিহাস পড়লে লোকে কি করে, ইতিহাসের পরে কি, ইতিহাসে বিএ বা ব্যাচেলর অফ আর্টস করবার পরে কি আছে। তো এগোনো যাক। তো প্রথমেই যেটা আমি রাখতে চাইছি, যে কোনো রকম আমরা যদি পড়াশোনা করি, এবং দু ধরনের আমরা কিন্তু সাবজেক্ট আমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখি, দু ধরনের সাবজেক্ট। এটা কিন্তু একটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমাদের বোঝা দরকার। একটা আমি বলবো যেটাকে বলে যে যেই সাবজেক্টটা যদি আমরা পড়ি তাহলে সেই বিষয়ে আমরা জানতে পারি, এবং যদি না জানি তাহলে এই নয় যে আমি নিজের নিজে চিন্তা করে সেই ব্যাপারটা আমি সামলাতে পারবো। ধরুন আমি কোন একটা ফিজিক্সের কোন একটা নিউটনস ল আমি কিন্তু হঠাৎ করে আমার দৈনন্দিন জীবনে আমার যে
অনুভূতি আছে, যে এক্সপিরিয়েন্স আছে, তার উপর ভিত্তি করে কিন্তু নিউটনের ল কিন্তু আমি বানাতে পারি না। আমি হয়তো নিউটনের ল জানি বা জানি না, বা যদি আমি মেডিকেলে বা ডাক্তারি পড়ি, তাহলে কি করে সার্জারি করতে হবে সেটা কিন্তু আমাকে জানতে হবে, যে কোথায় কি শিরা, উপশিরা আছে, কোথায় ভেইন আছে, কোথায় হাড় আছে, কোথায় জয়েন্ট আছে, তবেই আমি কিন্তু করতে পারবো। কিন্তু আরো অনেক সাবজেক্ট আছে যাকে আমরা বলবো যে মোটামুটি আমাদের কিন্তু একটা ধারণা থাকে, যেমন ধরুন সিভিক্স, যেমন ধরুন সোশিওলজি, যেমন ধরুন পলিটিক্যাল সায়েন্স। আমরা যদি একটা সমাজের মধ্যে থাকি, তাহলে কিন্তু সমাজতন্ত্র সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা থাকে। আমাদের চারপাশে সবসময় পলিটিক্স চলছে, সুতরাং আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের কোনো বই না ধরি, তাহলেও কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে একটা মোটামুটি আমাদের একটা ধারণা থাকবে। সেইভাবেই আমরা যদিও কোনোদিন ধরে নিন কোনোদিন আমরা হিস্ট্রি পড়িনি, যে আগেকার দিনে অনেক লোক ছিল যারা কোনো স্কুলেই যায়নি, যারা বিশেষভাবে কোনো স্ট্রাকচার্ড ওয়েতে ইতিহাস পড়েনি, তারাও কিন্তু সমাজে থাকার কারণে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জিনিস শুনে শুনে কিন্তু তার মধ্যে একটা ধারণা থেকে যাবে যে ইতিহাস জিনিসটা কি। তাদের অ্যাটলিস্ট তারা যে জায়গায় থাকে তার আশেপাশে কি সব ঘটনা ঘটেছে, তাদের একটা কিন্তু ধারণা থাকে। তো এই যে সাবজেক্ট গুলো, যেগুলো আমি বলবো যে একটা হচ্ছে বাইনারি, যে জানো কি জানো না, যেটা বিশেষভাবে জানা যায়, দেখা যায় কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, অথবা আমি যেটাকে বলবো যে লিবারেল আর্টস বলা যেতে পারে, যেমন ধরো একটা ম্যানেজমেন্ট, মানে এমবিএ না করলেও অনেক লোক কিন্তু বিজনেস ম্যানেজ করতে পারে, তাই নয় যে সবাইকেই মানে কমন সেন্স দিয়ে এবং কমন নলেজ দিয়ে করতে পারে। সেম পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, এটা কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে একটা লিবারেল আর্টস। যে কোনো লিবারেল আর্টসে আমরা যখন পড়াশোনা করি, সাবজেক্টটা যে আছে, বিষয়টা যে আছে, তার সম্পর্কে তো আমরা জানতে পারি, কিন্তু তার বাইরেও কিন্তু বেশ কিছু স্কিল আমরা ডেভেলপ করি, ক্যাপাবিলিটি আমরা কিন্তু ডেভেলপ করি। তো যখন আমরা হিস্ট্রি পড়ছি, একটা জিনিস হচ্ছে যে হিস্ট্রি, একটা হচ্ছে আমরা যদি হিস্ট্রি একেবারে বই মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিই, তাহলে আলাদা ব্যাপার। তাহলে তো আমরা কোনো রকমে কি করে এক্সাম লিখতে হবে, পরীক্ষা লিখতে হবে, পরীক্ষা কি করে নাম্বার পেতে হবে, সেসব ছাড়া আমরা কিছুই শিখলাম না। কিন্তু যদি আমরা বিষয়টার মধ্যে যদি গভীরভাবে ঢুকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা অ্যানালিসিস করবার একটা ক্ষমতা বাড়বে। যেমন ধরুন আমি বলছি যে আজকে চারিদিকেই একটা আলোচনা যে মুঘলরা আমাদের দেশে যখন আসে, তারা কি আমাদের ভালো করেছিল না খারাপ করেছিল। যখন ব্রিটিশরা যে আমাদের দেশে আসে, তারা কি আমাদের লুটপাটি করেছিল না, তা আমাদের দেশের জন্য অনেক কিছু, যেমন রেলওয়েজ বা অনেক কোর্ট অফ ল, রুল অফ দ্য ল বা ব্যুরোক্রেসি, এগুলো সৃষ্টি করেছে। এগুলো কি ভালো না খারাপ? তো আমরা একটা পড়তে পারি যে হ্যাঁ, ডালহৌসি এসেছিলেন, বাবর এসেছিলেন, রানী 1857 সালে রানী ডিরেক্টলি নিজেই ভারত শাসন করতে শুরু করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেনি। আমরা যদি এইটা নিয়ে ভাবি যে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে সাকসেসফুল হলো, এবং 100 বছর বাদে কেন সমাজ তার বিরুদ্ধে দাঁড়ালো এবং সিপাহী বিদ্রোহ হলো, এবং কি কারণে যে রানী বা ইংল্যান্ডের যে রাজ পরিবার ভারতকে ইস্ট ইন্ডিয়ার থেকে নিয়ে কেন ডিরেক্টলি তারা সরাসরি ভাবে ভারতের রাজত্ব করা শুরু করলো, বা মুঘল সাম্রাজ্য কেন এত বড় হলো এবং কেন এত বৃদ্ধি পেল, এবং আবার ঔরঙ্গজেবের পর থেকে কেন ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য ছোট হতে হতে এক সময় গেল যে বাহাদুর শাহ জাফর, মানে নামমাত্র তিনি একজন একজন রাজা ছিলেন, তাই না? তো কেন তারা উপরে উঠলো, কেন তাদের অবনতি হলো, এগুলো যদি আমরা মন দিয়ে ভাবি, যদি এটা শুধুমাত্র বাইরে গিয়ে বইয়ের ভেতরে যা আছে তা না পড়ে বাইরে একটু চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের মানে অ্যানালিসিস করবার ক্ষমতা বা একটা জিনিসকে একটু ভেতর থেকে দেখবার ক্ষমতা, সেটা কিন্তু বাড়বে, এবং সেটা আমরা কিন্তু জীবনে যেমন সমস্ত ক্ষেত্রেই আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে নিশ্চিতভাবেই যখন আমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করব, আলোচনা করব, লিখব, লোকের
উত্তর শুধু লিখবো না, বিভিন্ন পেপার বা বিভিন্ন এসে লিখবো এবং ক্লাসে তার বাদ প্রতিবাদের মধ্যে থাকবো, বন্ধুদের সঙ্গে যখন আদান প্রদান করবো, তাতে আমাদের একটা কমিউনিকেশন মানে একে অপরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতাটা বাড়বে। তৃতীয়ত নিশ্চিতভাবেই আমাদের যে লেখবার ক্ষমতা, সেটা বাংলায় লিখি বা ইংরেজিতে লিখি বা যেই একটা একটা বাঁধন মানে একটা লজিক্যাল ওয়েতে লিখবার একটা ক্ষমতা আমাদের হবে। এবং যখনই আমরা ইতিহাস পড়ব দেখবেন যে কিছুটা অ্যানথ্রোপোলজি চলে আসবে, কিছুটা হেরিটেজ সায়েন্স চলে আসবে, জিওগ্রাফি কিছুটা মানে ভূগোল চলে আসবে। তারপরে তো ইতিহাসের সাথে সাথে সেই সময় লোকে কি খেত, ফুড টেকনোলজি চলে আসবে, কি পর্যায়ে জামা কাপড় পরতো, কেন পরতো, কি ধরনের ক্লাইমেট এবং ওয়েদার ছিল, আবহাওয়া কিরম ছিল, কেন কিছু সভ্যতা উপরে গেল নিচে গেল, কি ধরনের অস্ত্র শস্ত্র তারা ইউজ করতো, কিভাবে তাদের আহ সমাজ চলতো, কিভাবে তাদের রাজতন্ত্র চলতো, শাসন ব্যবস্থা চলতো, কিভাবে তাদের কোর্ট চলতো, এগুলো যখনই আমরা ইতিহাস পড়ি সেখানে বিভিন্ন অন্যান্য সাবজেক্টও কিন্তু আমাদের জানা হয় এবং সেইভাবেই আমরা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চেরও একটা স্কিল ডেভেলপ করি। আর এই যে চারটে জিনিস আমরা বললাম, অ্যানালিসিস, স্কিল, কমিউনিকেশন, মানে অ্যানালিসিস মানে একটা জিনিস অ্যানালাইজ করার ক্ষমতা, একে অপরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা, লেখার ক্ষমতা এবং ইন্টারডিসিপ্লিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে একটা রিসার্চ করার ক্ষমতা। এটা কিন্তু আমরা যদিও হিস্ট্রি পরবর্তীকালে হিস্ট্রির বাইরেও চলে যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে খুব ভালো রকম ভাবে কাজে আসবে, যে কোনো কিছুই আমরা করি। যাই হোক, হিস্ট্রি যদি আমরা দেখি যে হিস্ট্রির লোকেদের কি কি রকম সুযোগ আছে, তার মধ্যে একটা লম্বা লিস্ট আমি বানিয়েছি। একটু 2 মিনিট করে 2 মিনিট নয়, হয়তো 10 সেকেন্ড করে আমি সমস্তগুলো একটুখানি এক্সপ্লেন করতে চাই। একাডেমিশিয়ান মানে যারা পড়ান, এবং একাডেমিশিয়ান তাদেরই বলা হয় যারা একটু উচ্চ স্তরে পড়ান, কলেজ বা ইউনিভার্সিটি। সেটা যদি হিস্ট্রি কেউ পড়ান, হিস্ট্রি পড়েছেন, পড়াতেই পারেন। দ্বিতীয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এ যখন আমরা এগোই, আপনি দেখবেন যে অনেক অ্যাডভার্টাইজিং এ অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেখানে আমাদের একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ মানে একটা ঐতিহাসিক পটভূমিকার উপর আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্ট করি। সেই সময় কিন্তু একটা ইতিহাসের একটা জ্ঞান থাকা বিশেষভাবে জরুরি। কেন কি আমরা যদি ইতিহাস ভিত্তিক কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি এবং দেখা যায় যে ইতিহাসটাই ভুল ছিল, তাই না? ধরুন আজকে কেউ যদি চায়ের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে এবং দেখাতে চাইছে চা কিভাবে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসা হয় এবং কিভাবে ভারতীয়রা প্রথমে চা বিনা পয়সায় রাস্তার মোড়ে মোড়ে খেয়ে চায়ের প্রতি তাদের অনুরক্তি বাড়ে, সেই জিনিসটা যদি আমরা দেখাতে গিয়ে যদি সাল বা সেই সময়টা বা এই ঘটনাটাকে ভুলভাল করে দেখিয়ে ফেলি, তাহলে কিন্তু যে আমরা যে বিজ্ঞাপনটা তৈরি করছি সেটাই একেবারে ভুল হয়ে যাবে, তাই না? সেই জন্য তাদের একটা হিস্টোরিয়ান কিন্তু দরকার যদি এরকম কোনো বিজ্ঞাপন তৈরি করা হয়। আর্কিওলজি হচ্ছে সেই সব মানুষ যারা মাটি খুঁড়ে পুরনো ইতিহাস বার করেন, যে ইতিহাস মাটির তলায় হারিয়ে গেছে, সুতরাং ইতিহাসের সঙ্গে তার কিভাবে যুক্ত সেটার বলাই বোঝানোর দরকার নাই। আর্কাইভিস্ট হচ্ছে তারা যারা পুরনো খবর বা পুরনো ঘটনা বা পুরনো যদি প্রত্নতাত্ত্বিক কিছু জিনিসপত্র থাকে, সেগুলো কিভাবে আমাদের এমনভাবে রাখতে হবে যাতে পরবর্তী প্রজন্ম সেটা 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 ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে আর্কাইভিস্টের কাজ। আর্কাইভিস্ট হতে গেলে নিশ্চিতভাবেই আমাদের একটা ইতিহাসের সম্পর্কে অবগত হওয়ার দরকার। তারপরে সিভিল সার্ভিস, যেটা আমাদের এখানে বলে আইএএস, আইপিএস, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাতে হিস্ট্রি একটা আমরা জানি যে খুব একটা পপুলার সাবজেক্ট। লতে যারা বহু লোক ইতিহাস পড়বার পর লতে চলে যান, এটা যদি আমার মনে হয় যে হঠাৎ করে ইতিহাস আর ল এর মধ্যে সম্পর্ক কি, একটা তো জিনিস হচ্ছে যে ল কিন্তু বা আইন জিনিসটা কিন্তু গত যতদিন ধরে সভ্যতা আছে, ধরুন 2000 বছর বা 5000 বছর, যেভাবে দেখুন ধীরে ধীরে কিন্তু আমাদের আইন কিন্তু ইভলিউশন হয়েছে, তাই না? সুতরাং আইনে কিন্তু একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ সবসময় থেকে যায় এবং তার উপরে আমরা যেসব ক্যাপাবিলিটি বা যেসব স্কিলগুলো ডেভেলপ হয়, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, যেগুলো আমরা বললাম, কমিউনিকেশন, রাইটিং, এগুলো কিন্তু আইনে খুব
বিশেষভাবে প্রযোজ্য। সুতরাং আইনজীবিকার দিকেও বেশ কিছু লোক যায়। ডেভেলপমেন্ট সেক্টর মানে ধরুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা নাবার্ড বা বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনে যারা যায় তাদের এইসব স্কিলগুলো কিন্তু খুব ধরুন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কাজ করে কোনো জাতি বা উপজাতির সঙ্গে, যেসব জাতির বা উপজাতির কাছে কোনো রকম উন্নতি বা ডেভেলপমেন্ট যেটা বলা হয় সেটা হয়তো অন্যান্য শহরে যারা আছে তাদের তুলনায় অনেকটা কম। সুতরাং তাদের কাছে যদি যেতে হয় তাহলে আমাদের ভাবতে হবে এইসব জাতি প্রজাতি কোথা থেকে এসছে, কেন তারা উন্নত এবং কিসব কোন কোন জিনিস তাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাদের কালচার কি, এবং সেসব দেখেই আমাদের তাদের সঙ্গে কাজ করতে হবে। ড্রামাটার্জ অনেকটা আমরা দেখতে পাবো, যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম এটা ফিল্মের ক্ষেত্রে আমরা দেখি, ড্রামার ক্ষেত্রে দেখি, যদি কোনো নাটক করা হয় তাদের যদি একটা হিস্টোরিক্যাল সেটিং থাকে, যেমন 1700 শতাব্দীর ওপর একটা কিছু ড্রামা করা হয়েছে, তাহলে আপনি দেখবেন যে পুরোপুরি ড্রেস, তারপরে তার যে ডায়লগ বলার স্টাইল, তারপরে তার যে বিভিন্ন প্রপ, তার যে স্টেজ, সবই কিন্তু 17th সেঞ্চুরি বা 1700 শতাব্দীর মতো করতে হবে, এবং সেটা করার জন্য একজন দরকার যে কিনা ইতিহাস বুঝতে পারে। এডিটর, যেটা আমরা জানি যে সমস্ত ম্যাগাজিন, নিউজ পেপার এবং অনেক বেশি ভাবে ডিজিটাল মিডিয়াতে এডিটরের প্রয়োজন, এবং তাদেরকে সেই সব জিনিসগুলো আমরা আগে বললাম যে অ্যানালিটিক্যাল স্কিল, রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, সেই জন্য এডিটর জিনিসটা অনেকভাবে এদের কাছে বেশ, যদি কেউ ভালোভাবে ইতিহাস পড়েন তাদের খুব সুবিধা হয়। জিনিওলজিস্ট, যারা কোনো একটা পরিবারের ইতিহাস বার করেন, সেটাই হচ্ছে কাজ। জিওগ্রাফার, যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিওগ্রাফি, বিভিন্ন জায়গা কিভাবে ইতিহাসের সঙ্গে জড়িত সেই জিনিস নিয়ে তারা রিসার্চ করেন এবং সেটার বিষয়ে লেখেন। হিস্টোরিয়ান, অবভিয়াসলি, যারা হিস্ট্রি সম্পর্কে রিসার্চ করেন, এবং হিস্ট্রি এক্সপার্টস, এটা হচ্ছেন কি হিস্টোরিয়ানদের মধ্যে কিছু লোক হিস্ট্রির এক্সপার্ট হয়, যেমন যাদের হয়তো বিভিন্ন সময় কোর্ট থেকে বা গভর্নমেন্ট থেকে বা অর্গানাইজেশন থেকে বা কোনো জায়গা থেকে বলা হয় যে এইরকম একটা সিচুয়েশনে এই যদি হিস্ট্রি আমরা শুনছি যে এই ধরুন একটা নতুন ল করা হচ্ছে, এবং কেউ এসে বললে এই লটা এরকমই হওয়া উচিত, কারণ কি আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে সোসাইটি আছে, বা আমাদের যে আমি যে জাতি থেকে এসেছি বা আমি যে ধর্ম থেকে এসেছি, সেখানে এটাই হচ্ছে গিয়ে করা উচিত, এই 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 লটা কিন্তু সেটার সঙ্গে খাপ খাচ্ছে না। তখন তাদের যদি কোর্টকে যদি জানতে হয় যে সেটা কি সত্যি না মিথ্যা, তারা ডাকবে একজন হিস্ট্রি এক্সপার্টকে, যে মতামত দেবে যে না, এই প্রজাতির সঙ্গে এই জিনিসটা কোনো কনফ্লিক্ট নেই, বা এই প্রজাতি বা এই ধর্মের সাথে এই জিনিসটা কিন্তু একটা কনফ্লিক্ট আছে। জার্নালিজম, আবার সেরকমই, জার্নালিস্টরা অনেক ক্ষেত্রেই জার্নালিজম হয় যে একটা ঐতিহাসিক পার্সপেক্টিভ হলে জার্নালিজম, সেটা তো একটা ডিরেক্ট কানেকশন হলো, এবং অন্যান্য যেগুলো রিসার্চ অ্যানালিটিক্যাল স্কিল সেগুলো কাজে আসে। লিভিং লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরিতে কাজ করে, লাইব্রেরিতে আপনি জানেন যে ভালো লাইব্রেরিয়ান যাতে, হ্যাঁ আমাদের দেশে অনেক সময় এটা আমরা দেখি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাইব্রেরিয়ান কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মানুষ হন লাইব্রেরিতে, স্পেশালি সেন্ট্রাল লাইব্রেরি কোনো অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিতে, যারা শুধুমাত্র লাইব্রেরির বই ইস্যু করেন ফেরত নেওয়ার কাজে নয়, কিভাবে লাইব্রেরিতে নলেজ কালচার বা জ্ঞানের কালচারটাকে বাড়াতে হবে, কিভাবে লোকে রিসার্চ করবে, কি ধরনের বই আনতে হবে, এবং সেই জন্য একটা অ্যানালিটিক্যাল স্কিল এবং কমিউনিকেশন স্কিল বিশেষভাবে দরকার হয়। লিভিং হিস্টোরিয়ান হচ্ছে যে যারা একটা জায়গা নিয়ে একটা প্রজাতির উপর, ধরুন আজকে অঙ্গি প্রজাতি আন্দামানে, তাদের উপর একটা যদি হিস্টোরিক্যাল একটা ডকুমেন্টারি বানাতে হয়, তাহলে লিভিং হিস্টোরিয়ানরা খুব সাহায্যে আসবেন। মার্কেটিং, মিডিয়া, এটা মোটামুটি ভাবে জার্নালিজম বা আমরা যে বললাম যে এডিটর, এরকম সিমিলার স্কিল সেটের জন্যই এরা হিস্ট্রি একটা ভালো সাবজেক্ট। মিউজিওলজি, যেটা মিউজিকের হিস্ট্রির ওপর যারা কাজ করে। মিউজিয়াম কিউরেটর, যারা মিউজিয়ামের যে সমস্ত জিনিস ডিসপ্লে করা হয় তারা কিভাবে তাদের
কিউরেট করা, মানে এটা কোন শতাব্দী থেকে, কোন জায়গা থেকে, কবে আনা হয়েছে, কি তার যে হিস্ট্রি সেটা যারা বানান তাদের বলে মিউজিয়াম কিউরেটার্স। হিস্ট্রি অবভিয়াসলি একটা ইতিহাস তাদের কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। মিউজিয়াম টেকনিশিয়ান হচ্ছে যে তারা জানে যে বেস্ট অন কার্বন ডেটিং এটা কোনটা কত পুরনো, এবং সেই হিসেবে তাদের কিরকম প্রিজারভেটিভ দিয়ে সেসব জিনিসগুলো মিউজিয়ামে রাখতে হবে যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। নন প্রফিট অফকোর্স এনজিও আমরা আগে বলেছি। ওরাল হিস্ট্রিয়ান হচ্ছে তারাই যারা একটা হিস্ট্রি যে যে হিস্ট্রি, ধরুন একজন মানুষ বা এক ধরনের এমন কোনো মানুষ আছেন যেটা ভারতে অনেকবার এখন শুরু হয়েছে, ধরুন এই যে ইস্ট পূর্ব ভারতে পশ্চিম ভারতে যে পার্টিশন হয়েছিল, বহু লোক আছেন যারা এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, অনেকে মারাও গেছে, কিন্তু এখন মানুষরা চেষ্টা করছে যে তারা যখন মারা যাবে তাদের যে ইতিহাস ছিল, তাদের যে দেশভাগের সময় যে তাদের মধ্যে যে তারা যেসব সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, এবং তারপরে তারা কিভাবে হয়তো সমস্ত কিছু হারিয়ে আবার নতুন করে জীবন গড়ে তুলেছেন, এই জিনিসগুলো যদি আমরা এক একজন মানুষকে ধরে তাদের যে মুখ দিয়ে কথা বলিয়ে যদি আমরা এটা রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে হবে এটা ওরাল হিস্ট্রি। বা ওরাল হিস্ট্রি এখন অন্যভাবে হয়, যেমন কারো একটা এমন কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে, সেটা ভালো হোক বা খারাপ হোক, খুব ইউনিক এক্সপিরিয়েন্স, সেইখানে তার সম্পর্কে না লিখে বা তার উপর ভিডিও না করে যদি সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলাকে যদি আমরা নিয়ে আসতে পারি এবং তারা যদি বলতে পারে তাদের জীবনের কথা, সেটা হবে ওরাল হিস্ট্রিয়ান। কিন্তু এটা হঠাৎ করে তো যে কোনো লোককে সামনে এনে বসালেই তো সেটা খুব একটা ইন্টারেস্টিং হবে না। তাদের কি বলতে হবে, কিভাবে বলতে হবে, স্টোরিটা কিভাবে হবে, গল্পটা কিভাবে ফাঁদতে হবে, এবং সেই যারা যা বলছে সেটা হিস্টোরিক্যালি কারেক্ট না ইনকারেক্ট, সেটা যারা করবেন তার সেখানে যে হিস্টোরিয়ানদের ইতিহাসের যে স্টুডেন্টরা এইসব কাজগুলো করবেন তাদের বলে ওরাল হিস্টোরিয়ান। প্যারালিগাল হচ্ছে যারা লিগাল ফ্র্যাটার্নিটিতে যারা আছেন, লয়ার যারা আছেন, তাদের যে হেল্প করার জন্য যে টিম হয়, যারা ব্রিফ বানান, যারা ডকুমেন্টেশন করেন, যারা বড় বড় ডকুমেন্টের মধ্যে দিয়ে যান এবং দেখেন যে আগের উপরে কি রকম সমাধান হয়েছিল সিমিলার কেসে। এটা আগে আবার সেই অ্যানালিটিক্যাল স্কিল, রাইটিং স্কিল যেটা একজন ভালো হিস্ট্রি স্টুডেন্ট ডেভেলপ করে সেটা ইউজ করতে পারেন। পলিটিক্যাল সায়েন্টিস্ট তো যারা দেখেন পলিটিক্স এবং বিশেষভাবে পলিটিক্সের হিস্ট্রি, যেটা বা যতদিন ধরে মানুষ জাতি আছেন, যতদিন ধরে সে অ্যারিস্টটল থেকে শুরু করে প্লেটো, সক্রেটিস থেকে শুরু করেই আমাদের পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রি, এবং যারা এই নিয়ে স্টাডি করেন তাদের বলে পলিটিক্যাল সায়েন্টিস্ট। পাবলিক রিলেশন হচ্ছে যারা বিভিন্ন অর্গানাইজেশনের একটা পাবলিক ফেস যে হয়, যে মানে কমন পাবলিকের সঙ্গে যে তারা যে ইন্টারফেস করে, কিভাবে ইন্টারফেস করা উচিত, তার জন্য প্রচুরভাবে রিসার্চ করতে হয়। অ্যানালিটিক্যাল একটা অ্যানালিটিক্যাল রিসার্চ করার পর তারপরে তার সেগুলো ভালোভাবে লিখে তারপরে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা এগেইন হিস্ট্রি স্টুডেন্টরা যদি ভালো হন তাহলে করতে পারবেন। পাবলিশিং, যারা বই বা ম্যাগাজিন বা কোনো ভিডিও কন্টেন্ট যারা পাবলিশ করে, যে স্কিল সেট গুলো বললাম আবার কাজে দেবে। রিপোর্টিং আর জার্নালিজমের মধ্যে দুটো জিনিস আছে। এক হচ্ছে রিপোর্টার হচ্ছে যারা নর্মালি একটা ঘটনা ঘটে সেটাকে নিয়ে যা ঘটছে সেটা চোখের সামনে যা দেখছেন এবং যা লোকের সঙ্গে কথা বলে যা জানতে পারছেন সেটা ডিরেক্টলি বলে, তাদের বলা হয় রিপোর্টিং। জার্নালিজম হচ্ছে তারা একটা ঘটনা নেন এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড ঘটনা নেন, ডেটা নেন, এর কি ইতিহাস আছে সেই নিয়ে আলোচনা, সেই নিয়ে একটা রিসার্চ করে একটা আর্টিকেল লেখেন, সেটাকে বলা হয় জার্নালিস্ট বা জার্নালিজম। রাইটার তো অবভিয়াসলি যারা লেখেন, এবং যদি ভালো লেখক হতে হয় তাহলে আমাদের রিসার্চ করতে হবে, অ্যানালিটিক্যাল স্কিল হতে হবে, আর ভালো লিখতে হবে, এবং লিখবার পর ওটাকে পপুলার করার জন্য কমিউনিকেট করতে হবে। তো এটা জাস্ট একটা সেট অফ ইউনো বিভিন্ন প্রফেশন, জাস্ট একাডেমিশিয়ানের একটি কয়েকটি প্রফেশনের মধ্যে একটু দেখবো যে রিয়েল লাইফ এক্সাম্পল। তো এই জন্য একজন হিস্ট্রি লেকচারার আছেন, কিউপি কলেজ পড়াচ্ছেন, তার আগে পার্ট টাইম লেকচারার ছিলেন ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে, ইনি বিএ আর্টস করে ইনি একটা একাডেমিক লাইনে গেছেন। তেমন ভাবে একজন আর্কাইভিস্ট হিসেবে কাজ করছেন পাবলিক রেকর্ড অফিস ইন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে। তার যদি দেখেন যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, তারপরে মেলবোর্ন, সে ব্যাচেলার করে আর্ট হিস্ট্রি আর্কিওলজি, তারপরে
ব্যাচেলর, তারপরে মাস্টার্স করে বিজনেস ইনফরমেশন সিস্টেম, আর তারপরে আর্কাইভিজম মানে হচ্ছে পুরোনো যেসব ডকুমেন্টস বা পুরোনো যেসব আর্কিওলজিক্যাল যে জিনিসপত্র পাওয়া যায়, যে কোনো জিনিসই পুরনো, সেই হতে পারে একটা ড্রয়িং, হতে পারে সে একটা ডকুমেন্ট, হতে পারে একটা ফসিল হতে পারে, সেইটাকে যে প্রিজার্ভ করে রাখে, ডেট, টাইম এবং কোয়ালিটি এভরিথিং যে ডকুমেন্ট করে রাখে, তাকে বলে আর্কাইভিস্ট। হিস্টোরিয়ান তো যেটাই হলো যে হিস্ট্রি নিয়ে যারা রিসার্চ করছেন বা হিস্ট্রি লিখছেন। মিল্টন একাডেমিতে একজনের কথা লিখছি, তিনি একজন প্রফেসর। তিনি কি করেছেন, ইয়েল ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি হিস্ট্রি করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন। আর একজন রিসার্চার, সিপিসিএল স্টোনি বাইসন প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, হিস্ট্রি নিয়ে রিসার্চ করছেন। তার আগে ইনফরমেশন ম্যানেজমেন্ট টেকনিশিয়ান ছিলেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটি, আমেরিকান সিভিল ওয়ার নিয়ে ফিল্ড স্কুলে পড়েন এবং তারপরে ওইখানেই বিএ ইন হিস্ট্রি করেন। তো যাই হোক, এই চার পাঁচটা এক্সাম্পল রাখলাম, ক্যারিয়ার প্রসপেক্টের একটা লিঙ্কও রাখলাম। আপনারা যদি চান তো এটা নিয়ে একটু আরো বেশি দেখতে পারেন। এখানেই আমি রাখছি, আবার ফিরে আসবো আরেকটি সাবজেক্ট নিয়ে। এখন এখানেই থামলাম।